সাংবাদিকদের সাথে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সেই রায় বেআইনি ঘোষণা করার 3 দিনের মধ্যে আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব এটা আপিল বিভাগে একটা আপিল দায়ের করেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই আপিলটা দায়ের করার পরে একটা পর্যায়ে আপনার যারা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা কয়েকজন গিয়ে আপিল বিভাগে পক্ষভুক্ত হন এবং যখন পক্ষভুক্ত দরখাস্ত আপিল বিভাগ গ্রহণ করে তখন আপিল বিভাগ 7ই অগস্ট 2024 সালে এই মামলাটার শুনানি হবে বলে আদেশ দেন। 24 সালে এই মামলা আপনারা দেখেছেন যে এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলনটা জামাত, বিএনপি, ছাত্র শিবির এবং ছাত্র দলের কিছু কুচক্রী মহল এবং বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না সেই সব মহল একটা গোলযোগ সৃষ্টি করে, এখানে ধ্বংসাযজ্ঞ চালায় এবং আপনারা এটাও জানেন যে কোন কোন এলাকায় এবং কোন কোন জিনিসের উপরে তারা এই ধ্বংসের কাজ চালায়। প্রথম হচ্ছে বিটিভি, মেট্রো রেলের স্টেশন, এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, পদ্মা সেতু ভবন, এইসব। তার মানে হচ্ছে বাংলাদেশের যে উন্নয়নের যে সিম্বল প্রতীকগুলি সেগুলিকে নষ্ট করাই ছিল তাদের উদ্দেশ্য। যাক, সেই উদ্দেশ্য সেই ধ্বংসাযজ্ঞর কথা নয়, আন্দোলনরত ছাত্ররা এক পর্যায়ে বললেন যে তারা আন্দোলনের পাশাপাশি আমাদের সাথে বসতেও রাজি আছেন। তারা এই কথাও বললেন যে সেই সময় 6 জনের মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুর ব্যাপারে বিচার বিভাগীয় একটা তদন্ত করতে হবে। এবং আরেকটা কথা বললেন, সেটা হচ্ছে যে আপনার এই হাইকোর্টের এটা আগিয়ে আনার ব্যাপারেও একটা কথা তারা বলেছে। তো আমরা কিছুদিন আগে আমরাও বলেছি যে তাদের এই বক্তব্যের সাথে একমত হয়ে আমরা বলেছি যে বিচার বিভাগীয় তদন্ত হবে। সেই বিচার বিভাগীয় তদন্তের জন্য একটা বিচার বিভাগীয় কমিশন 1 সদস্য বিশিষ্ট জাস্টিস খন্দকার দিলিরুজ্জামানকে নিয়ে গঠন করা হয়েছে। এবং আমি সেই দিন আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই 7 তারিখের যে শুনানির তারিখ সেটা আগিয়ে আনার জন্য অ্যাটর্নি জেনারেল সাহেবকে আমরা নির্দেশ দিয়েছি। বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সাহেব এইটা এগিয়ে আনার জন্য দরখাস্ত করেছেন এবং ওই দিনই এবং এটা ওই দরখাস্তের প্রেক্ষিতে এটা আজকে 21 জুলাই 2024 সালে শুনানির জন্য ধার্য করা হয়। আপনারা আজকে দেখেছেন যে আজকে সারাদিন শুনানির পরে মাননীয় আপিল বিভাগ একটা রায় দিয়েছেন। আমি আপনাদেরকে রায়ের, আমি জানি আপনাদের কাছে রায়ের অর্ডারিং পোর্শন আছে, আমি অর্ডারিং পোর্শনটা পড়ে দিতে চাই যাতে আমি যা বলছি তা স্পষ্ট থাকে এবং রায়টাকে কেউ অন্যভাবে দেখতে না পায়। আমি শুধু অর্ডারিং পোর্শনটা পড়ছি। ওনারা বলেছেন যে উল্লেখিত আদেশ প্রদানপূর্বক নিষ্পত্তি করা হলো। ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 104 অনুচ্ছেদে প্রদত্ত এখতিয়ার বলে সার্বিক বিবেচনায় হাইকোর্ট বিভাগের তর্কিত রায়ের উল্লেখিত সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল নাম্বার 2062 অফ 2013 আপিল বিভাগ প্রদত্ত পর্যবেক্ষণ বর্তমান সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলে বিবৃত ঘটনার আলোকে ও বিদ্যমান অবস্থাধীন অকার্যকর। হাইকোর্ট বিভাগ কর্তৃক রিট পিটিশন নাম্বার 6063/2021 প্রদত্ত 5/6/2024 ইংরেজি তারিখের তর্কিত রায় ও আদেশ সামগ্রিকভাবে রদ ও রহিত করা হইল। গ, যদিও কোটা নির্ধারণের বিষয়টি রাষ্ট্রের পলিসি ম্যাটার বা নীতি নির্ধারণী বিষয়, তথাপি পত্র আদালত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 104 অনুচ্ছেদে প্রদত্ত এখতিয়ার বলে এবং সার্বিক ও যৌক্তিক বিবেচনায় সম্পূর্ণ ন্যায় বিচারের স্বার্থে কমপ্লিট জাস্টিস সংবিধানের 19, 27, 28-4, 29-1 ও 29-3 অনুচ্ছেদ স্বীকৃত সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের প্রতি লক্ষ্য রেখে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি, আধা সরকার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য কোটা প্রথা হিসেবে মেধা ভিত্তিক 93%, এটা আগে ছিল 44%। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানগণের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করিল। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। এই নির্দেশনার আলোকে সরকারের নির্বাহী বিভাগকে এই মর্মে অনতিবিলম্বে গেজেট বা প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হল। অত্র রায় ও আদেশ প্রদানের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের বিধি 9 শাখার বিগত 4/10/2018 তারিখের পরিপত্র নম্বর 05/00000.11.0.18/276 স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হলো। এটারও আমার মনে হয় আপনাদেরকে আমার ব্যাখ্যা দেওয়া উচিত। সেটা হচ্ছে কোটা যে বাতিল করা হয়েছিল যেই পরিপত্র দ্বারা, সেই পরিপত্রটাকেও বাতিল করা হলো। খ, অত্র নির্দেশনা ও আদেশ প্রদান সত্ত্বেও সরকার প্রয়োজন ও সার্বিক বিবেচনায় এই আদালত কর্তৃক নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারে। অত্র সংক্ষিপ্ত আদেশটি মূল রায়ের অংশ বলে গণ্য হবে। এই আপিল বিভাগের এই রায়কে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি যে আপিল বিভাগের এই রায়টা অত্যন্ত বিচক্ষণ একটা রায় হচ্ছে। আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী যে 93% মেধা মুক্তিযোদ্ধাদের জন্য 5%, প্রতিবন্ধীদের জন্য 1% এবং নৃগোষ্ঠীর জন্য যে 1%, এই 100%-এর যে নির্দেশ, সেটার ব্যাপারে পরিপত্র জারি আমরা যথাসম্ভব শীঘ্রই করব। আপনারা জানেন যে আগামীকালকে বন্ধ। যদি আমি বলি যে খুব তাড়াতাড়ি হলেও মঙ্গলবারে নাগাদ হতে পারে। আমি তো রায়টা তো দিয়েছে আপিল বিভাগ, আমি পড়েছি আপিল বিভাগের যে অর্ডারটা দিয়েছে সেইটা। আমি তো এটার মধ্যে একটা ফোটাও চেঞ্জ করতে পারবো না। তো ওনারা যা দিয়েছেন আমাকে সেটা মানতে হবে, এবং আমি যখন আপনাদের কাছে বলবো আমাকে সেটা বলতে হবে। আমার মত দেওয়ার মতন এইটার মধ্যে ক্ষমতা নাই। বলেন, এইটা যেটা বলেছি সেই জন্যই আমি বলেছি অত্যন্ত বিচক্ষণ একটা রায় হয়েছে। এই জিনিসটা ওনারা করেছেন সেটা হচ্ছে ওনারা নির্দেশ দিয়েছেন যে এখন কোটা যেটা থাকবে সেটা হচ্ছে 93% মেধা, 5% মুক্তিযোদ্ধাদের জন্য, 1% হচ্ছে নৃগোষ্ঠীর জন্য, আর 1% প্রতিবন্ধীদের জন্য। ভবিষ্যতে যদি এটা পরিবর্তন করতে হয় কোনো সময় প্রয়োজনে, তখন যেন এই রায়টা একটা প্রতিবন্ধকতা হিসাবে কাজ না করে, সেই জন্যই ওনারা ওই কথাটা বলেছেন যে এটা যেহেতু আমরা এই রায়টা দিয়েছি, কিন্তু ভবিষ্যতে যদি এটা বাতিল করার প্রয়োজন হয়, সংস্কার করার প্রয়োজন হয়, তাহলে পরে সেটা সরকার করতে পারবে। কেন করতে পারবে? বিকজ এইটা ব্যাপারটা হচ্ছে এটা একটা নীতি নির্ধারণী ব্যাপার। দিস ইজ দি এক্সিকিউটিভ পলিসি ম্যাটার। সেই জন্যই তারা এই কথাটা বলেছে। না নারী কোটাও থাকবে না, জেলা কোটাও থাকবে না।
এই মুহূর্তে যেই রায় আছে তাতে আমরা পারবো না। বলেন, রাখেন একটু একটু রাখেন, ওনারটাও শুনে নেই। আমাকে আমাকে এই ব্যাপারটা হচ্ছে যে অত্যন্ত পরিষ্কার ভাবে ওনারা যেটা বলেছেন সেটা আমাকে বলতে হবে। শহীদ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানগণের জন্য, তাহলে আমাকে এখানে সন্তানগণের জন্য পর্যন্ত 5% রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে যে এই আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনকারীদের মধ্যে নারীরাই বলেছেন যে তারা অত্যন্ত ক্ষমতাবান হয়ে গেছেন। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও আপনার একজন নারী, বাংলাদেশের পার্লামেন্টের স্পিকারও একজন নারী, এবং অনেক কিছুই এখন নারীরা পাচ্ছে, সেই জন্য ক্ষমতা তাদের অনেক। তো তাহলে সেই পরিপ্রেক্ষিতে যদি নারীরা তো কম্পিট করে আমাদের পুরুষ মানুষদের বিট করে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আজকে নাই, আন্দোলনকারীদের দাবি কিন্তু এটা ছিল। এখন আদালত যদি আন্দোলনকারীদের দাবিটা কনসিডার করে থাকে তাহলে আমার তো কিছু বলার নাই। জি বলেন। ভবিষ্যতে যদি প্রয়োজনীয় হয় তাহলে পরে সেখানে সংস্কার করা যাবে। এটা তো তার মানে হচ্ছে সংস্কার করার ক্ষমতা থাকবে। এখন সেই ব্যাপারে তো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। এখন ওনারা যে নির্দেশনা দিয়েছেন, হাইকোর্ট আপিল বিভাগ যে রায় দিয়েছে সেটাকেই আমার মানতে হবে। জি জি, যারা শিক্ষার্থীরা যারা আছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যে শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে যুক্ত থাকেন, সেই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলে এবং সেখানে যে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটার কথা ভেবে, জননিরাপত্তার কথা ভেবেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে সেখানে পাঠদান কার্যক্রম বন্ধ করা এবং প্রতিষ্ঠানগুলো বন্ধ করার সিদ্ধান্ত সেই প্রেক্ষাপটে নেওয়া হয়েছিল। এখন যেহেতু পরিস্থিতিটার পরিবর্তন হয়েছে এবং নানান জায়গায় এখন বেশি স্থিতিশীলতা ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু তারপরও আমরা দেখেছি যে বিগত বেশ কয়েকদিন ধরে কেমন ধরনের কার্যক্রমগুলো হয়েছে। বিএনপি, জামাত, তাদের শিবির এবং ছাত্রদলের যেই যারা দুষ্কৃতিকারী এবং কট্টর যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল তারা যে কার্যক্রমগুলো করেছে, তাদের সাথে দেশ বিরোধী চক্র এবং অনেক ক্ষেত্রে জঙ্গিরাও যুক্ত হয়েছে এবং সেই জঙ্গিরা একটা কারাগার ভেঙে সেখানে জঙ্গিদেরকে মুক্ত করে অস্ত্র পর্যন্ত নিয়ে চলে গেছে। এই সমস্ত প্রেক্ষাপটের আলোকে আমরা পরিস্থিতিটা পর্যবেক্ষণ করে যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারফিউ সংক্রান্ত যখন বিধিনিষেধ সমূহ শিথিল করা হবে, পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাসময়ে সেটা খুলে দেওয়া হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে খুলে দেওয়ার পরে শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করা যায় এবং স্বাধীনতার বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে সেগুলোর ছাত্র সংগঠনগুলো বাদ দিয়ে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এখানে বহু মত পথের সংগঠন আছে, তাদের সকলের শান্তিপূর্ণ সহাবস্থান এবং তাদের যে কার্যক্রম সুষ্ঠু পরিবেশে যাতে করে তারা করতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমরা অবশ্যই সকল শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়, তাদের প্রধানরা আছেন, তাদের সাথে কথা বলে সেটা আমরা ব্যবস্থাটা সেটা নেব। আরেকটি বিষয় হচ্ছে এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীদের আইনি বা অন্যান্য ধরনের হয়রানির বিষয়টি সেটা শান্তিপূর্ণ ভাবে যারা এই আন্দোলনে ছিল তাদের সেই ক্ষেত্রে এটি নিয়ে কোনো ভাবার বিষয় নেই। আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে যাতে করে প্রশাসনিক বা আইনি হয়রানির যে সেই জায়গাটা সৃষ্টি না হয় সেটার জন্য আমরা অবশ্যই সচেষ্ট আছি এবং ভবিষ্যতে।
প্রথম কথা হচ্ছে যে তাদের মূল দাবি সম্বন্ধে কিন্তু আজকে একটা সমাধান হয়েছে, এবং অন্যান্য দাবি যেগুলি তাদের করেছিল সেইখানে আমি যদি দাবিগুলি আমার মনে থাকে তাহলে হচ্ছে যে এই ঘটনা আমি কালকেও বলেছি যে দেখেন দাবিগুলি যেগুলি করা হয়েছিল সে কিছু দাবি কিন্তু ইমপ্লিমেন্টেড, কিছু দাবি ইমপ্লিমেন্টেবল কিনা সেটা বিবেচনা করা হবে, আর কিছু দাবি হচ্ছে নট ইমপ্লিমেন্টেড। তো আমাদের কথা হচ্ছে যে ইমপ্লিমেন্টেড দাবি কোনগুলি? ইমপ্লিমেন্টেড দাবি হচ্ছে যে আমরা একটা বিচার বিভাগীয় তদন্ত চাওয়ার পরে আমরা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দিয়েছি, এক কমিটি গঠন করে দিয়েছি।